হ্যালো স্টুডেন্টস, এডুকেশন টিপসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমরা আজকে কোষে দেখি ৮ দশম শ্রেণীর কোষে দেখি ৮ অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের দ্বিতীয় অংশ করব। প্রথম দিন আমরা করেছিলাম ৫ পর্যন্ত। তা পার্ট 1 এর ৫ পর্যন্ত যে অঙ্কগুলো করা হয়েছে সেগুলো যারা এখনো পর্যন্ত করনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে প্রথম পার্টটা দেখে আসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ ওখানে যে ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে, ফর্মুলাগুলো কোন কোন ফর্মুলা এখানে লাগবে সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, সেগুলির এক্সপ্লেনেশন আছে ওখানে। তোমরা সেগুলি দেখে আসো, তাহলে আমার পরের ভিডিও মানে নেক্সট ভিডিও সেকেন্ড পার্ট যেটা এখন বর্তমানে যেটা করব সেটা কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, তাহলে আমরা আর বেশি কথা না বাড়িয়ে কোষে দেখি ৮-এর দ্বিতীয় অংশের দিকে আগাই, অর্থাৎ আমরা আজকে ৬ নাম্বার থেকে স্টার্ট করব। তাহলে প্রথমে আমরা ৬ নাম্বার অঙ্কটা পড়ি। ৬ নাম্বার অঙ্কতে কি বলেছে? বলেছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে লক্ষ্য করো, প্রথমে ছিল তিনটা ছোট ছোট জার। তিনটা ছোট ছোট জার ছিল, সে তিনটা ছোট ছোট জারের বিভিন্ন অংশ, যেমন প্রথমটার 2/3 অংশ, দ্বিতীয়টার 5/6 অংশ, তৃতীয়টার 7/9 অংশ অ্যাসিডে পূর্ণ ছিল। তারপর কি করা হলো, সেই তিনটি জারের যে মোট অ্যাসিড সেটাকে ঢালা হলো একটি বড় জারে, যে জারের বলা আছে উচ্চতা যে জারের উচ্চতা বলা আছে 4.1 ডেসিমি এবং প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য কত বলা আছে 1.4 ডেসিমি। আমাদেরকে বের করতে হবে সেই ছোট ছোট জারের উচ্চতা। যাই হোক, আমরা প্রথমে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি যে আমরা কিভাবে অঙ্কটার দিকে এগোবো। তাহলে আমরা ছবি এঁকে নিয়েছি। দেখো, প্রথমে তিনটি ছোট ছোট জার ছিল, সেই জারগুলির যে অ্যাসিড ছিল সেই অ্যাসিডগুলো নিয়ে আমরা বড় জারে রেখেছি। প্রথম জারের 2/3 অংশ, পরের জারের 5/6 অংশ, পরের জারের 7/9 অংশ, এই অ্যাসিডগুলি মিলিয়ে এখানে নতুন জারে অ্যাসিডের উচ্চতা হয়েছে 4.1 ডেসিমি। এখানে প্রতিটি জারের ছোট ছোট জারগুলি যে ছিল, প্রতিটি জারের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা সেম, একই। তাহলে এখানে প্রতিটি জারের ভূমির ব্যাসার্ধ বলা আছে 1.4 ডেসিমি, ভূমির ব্যাস বলা আছে 1.4 ডেসিমি। তাহলে এখান থেকে আমি ব্যাসার্ধ পেয়ে যাব। উচ্চতাটাকে আমি ধরে নিব, উচ্চতা h = মনে করো x ধরে নিলাম। তাহলে সবগুলির আমরা আয়তন পাবো। সেই সব আয়তনের আবার 2/3 অংশ প্রথমটার, দ্বিতীয়টার 5/6 এবং তৃতীয়টার 7/9 যোগ করলে পরে আমি পাবো এই বড়টির আয়তন। এবার বড়টির ক্ষেত্রে ভূমির ব্যাসার্ধ বলা আছে, ভূমির ব্যাস বলা আছে 2.1 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ হবে 2.1/2 ডেসিমি, আর উচ্চতা এখানে বলা আছে 4.1 ডেসিমি। তাহলে আমরা ধীরে ধীরে এগোই, কিভাবে করব দেখো অঙ্কটা। প্রথমে লিখবো এইভাবে, ছোট জারগুলির ভূমির ব্যাসার্ধ আমরা আর লিখলাম না, ডাইরেক্ট লিখলাম, কারণ এখানে আর এর ক্ষেত্রে আবার বড় ছোট ইউজ করতে হবে। যাই হোক, প্রথম ছোট জারগুলির ভূমির ব্যাসার্ধ, জারগুলির প্রত্যেকের লিখলে ভালো হয়, প্রত্যেকের ভূমির ব্যাসার্ধ 1.4/2 ডেসিমি, 0.7 ডেসিমি। ধরি জারগুলির উচ্চতা = x ডেসিমি। সুতরাং আয়তন
আয়তন তো আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, তবে এখানে আর বলতে আমরা তো আর কে এখানে ডিনোট করিনি, তো আমরা ডাইরেক্ট লিখবো পাই আর স্কোয়ার। আর বলতে এখানে 0.7 স্কোয়ার ইন্টু এইচ বলতে এখানে এক্স, তাহলে পাই 0.7 স্কোয়ার এক্স ঘন ডেসিমি। এবার আমরা বড় জারের ক্ষেত্রে করি। বড় জারের ভূমির ব্যাসার্ধ সমান সমান 2.1/2 ডেসিমি, উচ্চতা ইকুয়াল টু 4.1 ডেসিমি। সুতরাং আয়তন পাই 2.1/2 স্কোয়ার, এইচ বলতে এখানে 4.1 ঘন ডেসিমি। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, এই তিনটা জারের যে আয়তন সেটা সমান সমান বড়টার। তার মানে এই প্রথম জারের 2/3 অংশ, দ্বিতীয় জারের 5/6, সবগুলোর কিন্তু আয়তন সমান। দেখো পাই 0.7 স্কোয়ার ইন্টু এক্স, তাহলে 2/3 ইন্টু প্রথমটা প্লাস 5/6 ইন্টু দ্বিতীয়টা সেম সবগুলো, 7/9 ইন্টু তৃতীয়টা ইকুয়াল টু কি হবে বড়টা। তাহলে দেখো কিভাবে করব ক্যালকুলেশনটা। প্রশ্ন মতে 2/3 পাই 0.7 স্কোয়ার এক্স প্লাস 5/6 পাই 0.7 স্কোয়ার এক্স প্লাস 7/9 পাই 0.7 স্কোয়ার এক্স ইকুয়াল টু বড়টার আয়তন। বড়টার আয়তন এখানে কি বলা আছে, পাই 2.1/2 স্কোয়ার ইন্টু 4.1। তাহলে সবগুলো থেকে দেখো এখানে কি কমন যায়, পাই 0.7 স্কোয়ার এক্স কমন যায়, ব্র্যাকেটে থাকবে 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 ইকুয়াল টু ওইদিকে পাই 2.1/2 হোল স্কোয়ার ইন্টু 4.1। দুই পাশ থেকে আমরা পাই পাই কেটে দিলাম, আর 0.7কে আমরা দুবার লিখতে পারি, 0.7 ইন্টু 0.7 ইন্টু এক্স। আর এখানে দেখো লসাগু যায়, 3, 6 আর 9 এর লসাগু 18 আসবে, 3, 6, 18, 6 দুগুণে 12 প্লাস 3, 6, 18, 3, 5, 15 প্লাস 9 দুগুণে 18, 7 দুগুণে 14 ইকুয়াল টু এই পাশেও আমরা 2.1/2 কে দুইবার লিখি। তাহলে দেখো এখানে 0.7 ইন্টু 0.7 ইন্টু এক্স ইন্টু এখানে যোগ করলে আসবে 41/18, এদিকে আসবে 2.1/2 2.1/2 ইন্টু 4.1, বা এক্স ইকুয়াল টু, দেখো যখন এই পাশ থেকে ওই পাশে নিব এই সংখ্যাগুলোকে, তখন যেগুলো নিচে থাকে সেগুলো উপরে চলে যায়, উপরেগুলো নিচে চলে যায়। তাহলে 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 4.1 ইন্টু, এটা দেখো ভগ্নাংশটা উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে যাবে, 18/41 ইন্টু এই 0.7 এটাকে 1/, লিখলাম 1/0.7 1/0.7। তাহলে এটাকে আমরা ক্লিয়ার করে লিখে যদি ক্যালকুলেশন করি তাহলে এইভাবে লিখব, 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.1 ইন্টু 18/2 ইন্টু 2 ইন্টু 41 ইন্টু 0.7 ইন্টু 0.7। তাহলে দেখো এবার
যদি দশমিকের পরে সেম ঘর পর্যন্ত দশমিকের পরে সেম ঘর থাকে তাহলে আমরা কিন্তু দশমিকটা উঠিয়ে দিতে পারি। যেমন দেখো এটার সঙ্গে এটা, এখানেও দশমিকের পরে এক ঘর, এখানেও দশমিকের পরে এক ঘর উঠিয়ে দিলাম, এখানেও দশমিকের পরে এক ঘর, এখানে দশমিকের পরে এক ঘর উঠিয়ে দিলাম। আর এখানে 4.1 ছিল, এটাকে উঠিয়ে এখানে 10 বসালাম। এবার পরিষ্কার করে লিখে কাটাকাটি করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 21 গুণ 21 গুণ 41 গুণ 18 বাই 2 গুণ 2 গুণ 41 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 10। এবার কাটাকাটি করি, 41 41 কাটা যাবে। দেখো 7 দিয়ে কাটি, 3 7 21, 7 দিয়ে কাটি, 3 7 21। আচ্ছা, তাহলে এবার আমাদের এদিকে কাটতে হবে, 2 দিয়ে কাটি, 9 দুগুণে 18। তাহলে যেটা রইল আর কাটা যাবে না। এবার যেটা রইল 3 নং 27, 3 27 81 বাই 10 দুগুণে 20। এটাকে যদি আমরা ভাগ করি, 4 20 80, থাকলো 1.0। এখানে একটা শূন্য দিয়ে শূন্য আনতে হবে, 5 20 100, 4.05। তাহলে আমাদের উত্তর কি হবে? সুতরাং ছোট জারগুলির উচ্চতা 4.05 ডেসিমি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তাহলে আমরা এবার পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্নে যাই। 7 নম্বর প্রশ্নে কি বলেছে? এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। তাহলে আমরা এবার 7 নম্বর অঙ্কটা শুরু করি। তাহলে এক মুখ খোলা লম্ববৃত্তাকার পাত্র আছে যার সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে। এক মুখ খোলা, খেয়াল রাখবে এখানে সমগ্র তলের ফর্মুলা কিন্তু আলাদা হবে, কারণ এক মুখ খোলা বলতে উপরের তলটি নেই, নিচের তলটি আছে শুধু। তাহলে সেই ক্ষেত্রে আর কি বলা আছে? সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি বলা আছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলা আছে, কিন্তু আমাদের কিন্তু উচ্চতা বলা নেই। তাহলে প্রথমে আমাদেরকে এই সমগ্র তলের ক্ষেত্রফল থেকে উচ্চতাটা বের করে নিতে হবে। আমরা উচ্চতাটা ধরে নিয়ে এগোবো, তারপরে উচ্চতাটা বের করব। তাহলে লম্ববৃত্তাকার পাত্রের ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু কত বলা আছে? পাত্রের ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু 14 সেমি। তাহলে ব্যাস বলা আছে 14 সেমি, তাহলে 14/2 সেমি হবে ব্যাসার্ধ, মানে হবে 7 সেমি। ধরি উচ্চতা ইকুয়াল টু x সেমি। সুতরাং পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, খেয়াল রাখবে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল হলেও যেহেতু এক মুখ খোলা, তার মানে এখানে আমাদের পাত্রের শুধু বক্রতল আছে আর নিচের তলটা আছে। আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। 2πr/h বলতে এখানে 2πr বলতে এখানে 7, h বলতে x, প্লাস নিচের তল তো πr², কারণ নিচের তলটা বৃত্তাকার। তাহলে πr² যদি হয়, পাই আর বলতে এখানে 7, ব্যাসার্ধ 7, πr² বর্গ সেমি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 2 × 22/7 × 7 × x প্লাস 22/7 ×
7 ইন্টু 7 বর্গ সেমি। তাহলে দেখো 7 7 কাটা যাবে, 22 দুগুণে 44x প্লাস 7 7 এখানে কাটা, 7 দুগুণে 14 4 হাতে 1, 7 দুগুণে 14 কে 15, 154 বর্গ সেমি। প্রশ্ন মতে এই সমগ্র তলের ক্ষেত্রফল যেটা, সেটা সমান সমান 2002 বা 44x ইকুয়াল টু 2002 মাইনাস 154 বা x ইকুয়াল টু, এখানে মাইনাস করলে 12 থেকে 4 বাদ দিলে 8 হাতে 1 থেকে 6, 10 থেকে 6 বাদ দিলে 4 থেকে 2, 44x ইকুয়াল টু 1848 বা x ইকুয়াল টু 1848 বাই 44। যদি কাটাকাটি করি এখানে প্রথমে আমি 4 দিয়ে দিই, 4 11 44, 4 4 16 থাকলো 2 24, 4 6 24, 4 দুগুণে 8, এবার 11 দিয়ে দিই, 4 11 44 থাকলো 2 22, 11 দুগুণে 22। তাহলে x ইকুয়াল টু পেলাম 42। তাহলে x ইকুয়াল টু কত পেলাম? 42 পেলাম। x কি ছিল এখানে? x ছিল ওই পাত্রের উচ্চতা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রশ্নে আমাকে বলেছে পাত্রটিতে কত লিটার জল ধরবে। যখনই বলবে যে কত লিটার, তখনই আমাদের হিসাবটাকে ডেসিমিটারে নিতে হবে, কারণ 1 লিটার মানে হলো 1 ঘন ডেসিমি। তাহলে আমরা এটাকে ডেসিমিটারে নিয়ে যাই। তাহলে আবার লিখবো এইভাবে, পাত্রের ভূমির ব্যাসার্ধ সমান সমান 7 সেমি, তার মানে হলো 7/10 ডেসিমি। এবার পাত্রের উচ্চতা কত ছিল? 42 সেমি। এটাকে আমরা যে ডেসিমিটারে নিই, 42/10 ডেসিমি। এবার আমরা আয়তন বের করব। সুতরাং পাত্রের আয়তন, আমি বলেছি পাত্রটিতে কতটুকু জল ধরবে, যদি এই কথা বলে তাহলে কিন্তু আমাদেরকে সবসময় আয়তন বের করতে হবে। তাহলে আয়তন আমাদের ফর্মুলা পাই আর স্কোয়ার ইচ। তাহলে পাই আর বলতে এখানে 7/10, এইচ বলতে এখানে কত? 42/10 ঘন ডেসিমি, 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু 42/10 ঘন ডেসিমি। এবার একটু কাটাকাটি করি আমরা, 7 7 কাটা যাবে এখানে, আর কিছু যাবে কি? না, যাবে না। এখন আমরা কি করব? গুণ করি। 7 দিয়ে 22 কে প্রথমে গুণ করি, 7 দুগুণে 14 4 হাতে 1, 7 দুগুণে 14 কে 15, 154। এটাকে 42 দিয়ে গুণ করব। গুণ করলে হবে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 0 হাতে 1, 2 একে 2, 1 এ 3, এখানে 4 4 16, 6 হাতে 1, 4 5 20 আর 1 21, 1 হাতে 2, 4 একে 4 2 6। তাহলে 8 6 4 6, তাহলে হবে 6 4 6 8 বাই 1000 ঘন ডেসিমি। এটা করলে পরে 3 ঘর আগে দশমিক বসবে, 6.468 ঘন ডেসিমি, 6.468 লিটার। তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরবে? 6.468 লিটার জল ধরবে। ঠিক আছে, তাহলে আমরা এর পরের অঙ্কতে চলে যাব। পরের প্রশ্নটি বলেছে 8 নাম্বার, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই
পাম্পটি 1 ঘন্টায় কত লিটার জল সেচ করবে হিসাব করে লিখি। 1 লিটার সমান 1 ঘন ডেসিমি। তাহলে এখানে যে পাইপটা আছে, পাইপের ব্যাস দেওয়া আছে 14 সেমি। তাহলে পাইপের ব্যাসার্ধ আমি বের করতে পারবো, 7 সেমি হবে। মিনিটে 2500 মিটার জল সেচ করে, তাহলে আমি দৈর্ঘ্যটাকে 2500 মিটার ধরে নিয়ে কাজ করব, তাহলে আমার 1 মিনিটের হিসাবটা বেরিয়ে যাবে। তারপর আমরা 60 দিয়ে গুণ করলে, 1 ঘন্টায় তো বলেছে, তাহলে 60 দিয়ে গুণ করলেই কত লিটার সেটা বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে কি করব, পাইপের পাইপের ব্যাসার্ধ কত বলেছে, পাইপের ব্যাসার্ধ ইকুয়াল টু 14/2 সেমি, 7 সেমি। আমি বলেছি যেহেতু লিটারের হিসাব, তাই আমাকে ডেসিমিতে নিতে হবে, তার মানে 7/10 ডেসিমি। পাইপের ব্যাসার্ধ বেরিয়ে গেল। পাইপের দৈর্ঘ্য আমরা কত ধরে নিব, ধরি পাইপের দৈর্ঘ্য সমান সমান কত মিটার, 2500 মিটার আমরা ধরে নিলাম পাইপের দৈর্ঘ্য। তাহলে 2500 মিটারকে আমি ডেসিমিটারে যদি নিই, 2500 ইন্টু 10 ডেসিমি আসবে 25,000 ডেসিমি। তাহলে দেখো পাইপের ব্যাসার্ধ আর আমরা পাইপের দৈর্ঘ্য, মানে পাইপের যেটা উচ্চতা বলা হয়, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে বলেছে 1 ঘন্টায় কত লিটার জল সেচ করে। তাহলে আমি দেখি এই পাইপের আয়তনটা কত। তাহলে যেটা আয়তন হবে সেটাই হচ্ছে 1 মিনিটে জল সেচের পরিমাণ। সুতরাং আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, আর বলতে 7/10 আর দৈর্ঘ্য এইচ বলতে 25,000 ঘন ডেসিমি। 22/7 ইন্টু এটাকে 7/10 ইন্টু 7/10 লিখলাম, ইন্টু 25,000। কাটাকাটি গেলে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে যেটা আসলো 22 ইন্টু 7 ইন্টু 250 ঘন ডেসিমি। এটাকে আমরা এখনই গুণ করব না। দেখো এখানে আয়তন যেটা বেরিয়েছে সেটা এত ঘন ডেসিমি বেরিয়েছে, তার মানে এত লিটার। এখন আমাদেরকে বলেছে 60 মিনিটে, 1 ঘন্টায় কতটুকু জল সেচ করে, এটা হচ্ছে 1 মিনিটের হিসাব। তাহলে আমাকে 60 মিনিটে বা 1 ঘন্টায়, সুতরাং 1 মিনিটে পাম্পটি সেচ করে 22 ইন্টু 7 ইন্টু 250 লিটার। সুতরাং 1 ঘন্টায় পাম্পটি সেচ করে, 1 ঘন্টা হলে 60 দিয়ে গুণ করতে হবে, 22 ইন্টু 7 ইন্টু 250 ইন্টু 60 লিটার। এবার দেখো আমাদের হিসাবটাকে কিলো লিটারে নিতে হবে। কিলো লিটার করতে গেলে লিটারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কিলো লিটার। তাহলে 1000 দিয়ে আমি ভাগ করে দিলাম, এটা হচ্ছে কিলো লিটার। তাহলে যদি আমরা কাটাকাটি করি, 0 দুটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটি, 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটি, 11 দুগুণে 22। এখন গুণ করে দিই, 5 6 30, 30 11 330 কে 7 দিয়ে গুণ করলে 3 7 21, 1 হাতে 2, 3 7 21 আর 2 23, 2310 কিলো লিটার জল সেচ করতে পারে 1 ঘন্টায়। তাহলে শেষে আমরা উত্তর লিখব। সুতরাং পাম্পটি 1 ঘন্টায় 2310 কিলো লিটার জল সেচ করতে পারে।
এরপর তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা কি বলেছে দেখো, খুব ভালো করে বুঝবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। তাহলে একটা বড় গ্যাস জার আছে, তার ব্যাস কত? 7 সেমি। কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। তাহলে এখানে বড় গ্যাস জার আছে, সেই গ্যাস জারের মধ্যে কিছু জল আছে, সেই জলের মধ্যে আমরা ছোট চোঙাকৃতি একটি টুকরো ডোবাবো। তাহলে জলতল কতটুকু উপরে উঠবে সেটা বের করতে হবে। আমরা চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করি প্রথমে। তাহলে এই হলো 7 সেমি ব্যাসের 7 সেমি ব্যাসের একটি লম্ববৃত্তাকার চোঙ, এর মধ্যে কিছু পরিমাণ জল আছে। একটি চোঙ আছে, নিরেট চোঙ আছে, ছোট চোঙ, যার হচ্ছে ভূমির ব্যাসার্ধ 5.6 সেমি এবং উচ্চতা হচ্ছে 5 সেমি। এই চোঙটাকে আমরা কি করলাম, এই জলে গ্যাস জারের, বড় গ্যাস জারের জলের মধ্যে ডোবালাম। ডোবালে কিছু পরিমাণ জলতল উপরে উঠবে, সেই পরিমাণ জল হচ্ছে এইটুকু ছবিতে দেখতে পাচ্ছ। এইটুকুর উচ্চতা আমরা x সেমি ধরে নিলাম। তাহলে এখানে খেয়াল করো, এই চোঙাকৃতির টুকরোটা ডোবানোর পরে এতটুকু জলতল উপরে উঠেছে, তার মানে এই এতটুকু জলের যা আয়তন হবে, এই চোঙের আয়তনও তাই হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এই ছোট চোঙ যেটা আছে সেটার আয়তন বের করব। পরে এই জলতলের উচ্চতা আমরা x ধরে নিব, জলতল বৃদ্ধি পেয়েছে x সেমি, এইভাবে ধরে নিব। ধরে নিয়ে এটার আয়তন বের করব, কতটুকু জলের আয়তন বৃদ্ধি পেল সেটা ধরে নিয়ে তারপর আমরা প্রশ্ন মতে করে সমাধান করলেই আমরা x এর মান অর্থাৎ উচ্চতাটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো ছবিটা। এবার আমরা অঙ্কে আসি। ছোট চোঙাকৃতি টুকরোর ভূমির ব্যাসার্ধ সমান সমান 5.6/2 সেমি, কাটাকাটি করলে আমরা 2.8 সেমি পাবো। উচ্চতা ইকুয়াল টু 5 সেমি বলা আছে। সুতরাং আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই 2.8 এর স্কোয়ার, এইচ বলতে এখানে 5 ঘন সেমি। এবার বড় চোঙের ক্ষেত্রে, বড় চোঙ মানে গ্যাস জার, বড় গ্যাস জারের ভূমির ব্যাস বলা আছে 7 সেমি, তাহলে ভূমির ব্যাসার্ধ সমান সমান 7/2 সেমি। ভূমির ব্যাসার্ধ 7/2 সেমি, আর জলতলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে ধরি জলতল বৃদ্ধি পায় সমান সমান x সেমি। জলতল বৃদ্ধি পায় কত? x সেমি। সুতরাং বৃদ্ধি পাওয়া জলের আয়তন সমান সমান পাই, এখানে আর বলতে 7/2 স্কোয়ার, উচ্চতা বলতে এখানে x, কারণ x সেমি জলতল বৃদ্ধি পেয়েছে, এত ঘন সেমি। তাহলে এটা যদি এখানে আমরা ক্যালকুলেশন করব না, ঠিক আছে। তাহলে দেখো, এই আয়তন আর এই আয়তন সমান হবে, কারণ এই চোঙটা ডোবানোর পরেই কিন্তু জলতল এই বৃদ্ধি পেয়েছে এতটুকু। তাহলে এই চোঙ ছোটটা আর এখানকার যে জলের আয়তন সেটা সেম হবে। তাহলে আমরা প্রশ্ন মতে পাই 7/2 স্কোয়ার x ইকুয়াল টু পাই 2.8 স্কোয়ার ইন্টু 5
বা দুই পাশ থেকে পাই কেটে দিলাম, তাহলে 7/2 ইন্টু 7/2 ইন্টু এক্স ইকুয়াল টু 2.8 ইন্টু 2.8 ইন্টু 5, বা এক্স ইকুয়াল টু তাহলে হবে 2.8 ইন্টু 2.8 ইন্টু 5। এদিকে এই পাশ থেকে এই পাশে চলে গেলে ভগ্নাংশগুলো উল্টে যাবে, 2/7 2/7। এখানে আমি দশমিক উঠিয়ে 10 বসালাম, দশমিক উঠিয়ে এখানে 10 বসালাম। এবার কাটাকাটি করি, 5 দুগুণে 10, এই 2 2 কেটে দিলাম, 7 4 7 28, 7 দিয়ে এটাও কাটলাম, 4 7 28, আর কাটাকাটি যাচ্ছে না। 4 4 16, 16 দুগুণে 32 বাই 10 সমান সমান 3.2। সুতরাং জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে 3.2 সেমি। আশা করি আজকে যে কটি অঙ্ক হলো, সরি এখানে নাম্বারটা 9 হবে, আজকে যে 4টি অঙ্ক হলো আশা করি বুঝতে পেরেছো। তবে 4টি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা বাড়িতে ভালো করে এগুলোকে প্র্যাকটিস করবে। আমার চ্যানেলের এই অঙ্কগুলো যদি ভালো লাগে, আমার যদি পড়ানোটা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং সবার মাধ্যমে শেয়ার করে দিবে, যাতে সবারই সুবিধা হয়।